তো এইখানে যেটা বলছে যে দ্য অথর, মানে এটা হচ্ছে চ্যাপ্টার 1, এবং এখানে ভালো একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার এর একটা সামারির থেকেও বেশি এটা প্রেসি মতন করে এখানে দেওয়া রয়েছে। প্রেসি আশা করি তোমরা জানো, খুবই ছোট করে কোনো একটা জিনিসের ব্যাপারে বলে দেওয়া হয়, সেটাকে প্রেসি সে বলা সারমর্ম। হয়। হ্যাঁ, সারমর্ম, রাইট। তো এখানেও দেখো তোমাদের একটা করে দেওয়া রয়েছে যে দ্য অথর গিভেথ সাম অ্যাকাউন্ট অফ হিমসেলফ অ্যান্ড ফ্যামিলি, হিজ ফার্স্ট ইন্ডিউসমেন্টস টু ট্রাভেল, হি ইজ শিপরেকড and swims for his life, gets safe on shore in the country of Lilliput, is made a prisoner and carried up the country. তো এই চ্যাপ্টারটাতে কি কি হচ্ছে, কি হবে, পুরো জিনিসটাই দেওয়া রয়েছে। যে নিজের ব্যাপারে কিছু বলছে, নিজের ফ্যামিলির ব্যাপারে বলছে, কেন সে ট্রাভেল করতে লাগলো সেটা বলছে। তো এই যে কেন সে ট্রাভেল করতে লাগলো, তোমাদের যদি টাইটেলের ওপরে কোনো কোয়েশ্চেন আসে যে গালিভাস ট্রাভেলস, তো ট্রাভেলস একটা পার্ট টাইটেলের, ইটস আ পার্ট অফ দ্য ওয়ার্ড ট্রাভেলস। তো ট্রাভেলস কেন সে করতে শুরু করেছিল সেটার ব্যাপারে এখানে এক্সপ্লেন করা রয়েছে। তো এইখানে আমরা টাইটেলের একটা পয়েন্ট আমরা এখান থেকে পেতে পারি, যে টাইটেলটা সার্থক হচ্ছে কিনা, বা টাইটেলটা কেন এরকম। তারপরে হচ্ছে যে এখান থেকেই আমরা জানতে পারছি, প্রথম চ্যাপ্টার থেকেই আমরা জানতে পারছি যে ও লিলিপুটে কিভাবে গেল। শিপরেক হয়ে গেছিল, জাহাজ ডুবি হয়ে গেছিল, তাই জন্য সে জাহাজ ডুবি হয়ে যাওয়ার ফলে সে লিলিপুটের আইল্যান্ডে চলে যায়, লিলিপুটে পৌঁছে যায়, এবং সেখান থেকে ওর বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার্স ইত্যাদি শুরু হয়। ঠিক আছে, সোহিনী তুমি কিছুটা পড়ো। কিছুটা বলতে এই সেন্টেন্সটা, মানে প্রথম প্যারাগ্রাফটাই বিশাল লম্বা। ঠিক আছে, আমি তোমাকে যেখানে থামতে বলবো সেখানে থেমো, কারণ এখানে ফুল স্টপ একদম প্যারাগ্রাফের এন্ডে। তো এই যে এত লম্বা যে প্যারাগ্রাফটা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা লক্ষ্য করতে পারি এটার ব্যাপারে, যে এত লম্বা প্যারাগ্রাফ তখনকার যে রাইটিং স্টাইলটা ছিল, মানে নিও ক্লাসিক্যাল এজের যে রাইটিং স্টাইলটা ছিল, সেটা কিন্তু এরকম টাইপেরই ছিল, লম্বা লম্বা প্যারাগ্রাফ লিখতো রাইটাররা। এবং এই লম্বা লম্বা প্যারাগ্রাফ, ফুল স্টপ কমা ছাড়া প্যারাগ্রাফগুলোকেই নাকি উন্নত মানের ইংরাজি বলে মনে করা হতো, যে এগুলো অনেক উন্নত মানের ইংরাজি। ঠিক আছে, এখন শর্ট সেন্টেন্সেসগুলোকে প্রেফার করা হয়, ক্রিস্প ল্যাঙ্গুয়েজ বলা হয় সেটাকে। তো যদি জনাথন সুইফটের লিটারারি স্টাইল, যদি জনাথন সুইফটের রাইটিং স্টাইলের ব্যাপারেও যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে আমরা এইটা বলতে পারি, যে একটা পয়েন্ট আমরা বলতে পারি যে অনেক লম্বা লম্বা সেন্টেন্স লিখতেন, কমা অনেক থাকতো, অনেক কমপ্লেক্স সেন্টেন্স, মানে লম্বা, এটা একটা লম্বা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সেস উনি লিখতেন। ডেসক্রিপটিভ স্টাইল ছিল ওনার, মানে কিছু জিনিসকে ডেসক্রাইব করতেন। কারণ পুরো দুটো পার্টই যখন আমরা পড়বো পুরো নভেলটা, তখনই আমরা দেখতে পাবো যে পুরোপুরি ডেসক্রিপটিভ, সব কিছুই একটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে চলছে, যেটা ন্যারেটিভ স্টাইল, ন্যারেটিভ টেকনিক বলার সময় আলোচনা করেছিলাম। আমি জানি না তোমরা ক্লাসে ছিলে কি না, কিন্তু ন্যারেটিভ স্টাইল ডেসক্রাইব করার সময়, ন্যারেটিভ স্টাইল ডেসক্রিপশনের সময় আমরা দেখেছিলাম যে ডেসক্রিপটিভ স্টাইলটা বেশি আসছিল, ন্যারেশনটা কমপ্লিটলি দাঁড়িয়ে আছে হচ্ছে ডেসক্রিপশনের উপরে। তো ডেসক্রিপশন যখন আমরা করি, তখন একটা ফ্লো চাই, আমাদের একটা স্রোতের মধ্যে যেন আমরা
থাকতে পারি, এরকম একটা জিনিস আমাদের পছন্দ। তো এই স্রোতের মধ্যে স্রোতটাকে বানিয়ে রাখার জন্য এই ফুল স্টপ ছাড়া সেন্টেন্সেসগুলোর খুব প্রয়োজন। ফুল স্টপ ছাড়া সেন্টেন্সেসগুলো আমাদের ওই ডেসক্রিপটিভ ফ্লোটাকে বজায় রাখতে সাহায্য করে। তো আমরা প্রথমেই এই ডেসক্রিপটিভ স্টাইলটাকে আমরা দেখতে পারি। আমি চাইছি যদি ক্যাপশনটাকে অন করে রাখা যায়, যাতে কি বলছি সেটা বাংলাতেও তোমরা রেকর্ডিংয়ে দেখতে পাও। আমি জানি না তোমরা মানে ক্যাপশনটা কি দেখতে পাচ্ছ, যে বাংলায় নিচে একটা লেখা আসছে? না বোধহয়, কারণ এটা শুধু আমার স্ক্রিনের জন্যই আমি অন করতে পারি। তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো যে তোমাদের যে ডিভাইসেসগুলো আছে সেই ডিভাইসেসগুলো, হ্যাঁ সেই ডিভাইসেসগুলোতে এরকম বাংলা ক্যাপশন চালানো যায় কিনা। আমি একবার শেয়ার স্ক্রিন করে তোমাদের দেখাচ্ছি যে ব্যাপারটা কেমন হয়। এবার আমি আবার বাংলায় বলছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। কিছু আসছে কি বাংলায় স্ক্রিনে? আসার তো কথা, কিন্তু হ্যাঁ এই যে আসছে, এবার দেখো। তো এইটা হলে কি হবে, হ্যাঁ এইটা হলে কি হবে, তোমাদের মানে তোমরা যদি এটা স্ক্রিনশট নাও বা তোমরা যখন এটাকে নোটস হিসেবে লিখতে চাইবে, তখন এই লেখাটা তোমাদের কাজে দেবে, ঠিক আছে? তো আমি আবার আমার আলাদা স্ক্রিনটাকেই শেয়ার করছি, যেটা ছিলাম। ওকে, তো বাংলাটা আশা করি চলতে থাকবে সঙ্গে সঙ্গে, আর ওটা রেকর্ডিং যেহেতু থাকবে তোমরা পরে দেখেও নিতে পারবে। যাই হোক, তো এখানে প্রথম প্যারাগ্রাফটায় আমরা দেখতে পাচ্ছি যে গালিভার, লেমিয়েল গালিভার নিজের জীবনের ব্যাপারে কিছু বলছে, নিজের জীবনের ব্যাপারে আমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে, যে সে কে, কোথা থেকে এসছে, সে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি, ইত্যাদি ইত্যাদি। সোহিনী, এত কিছু ডেসক্রিপশন দেওয়ার কি প্রয়োজন আছে? আমাদেরকে এত কিছু বলছে কেন গালিভার? ও, তোমাকে তো বললাম যে প্রথমে পড়তে। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, যেখানে আমি তোমাকে থামতে বলবো সেখানে থেমো। স্যার বোঝার জন্য? কি বোঝার জন্য? মানে এই কিরকম গল্পটা হতে পারে বা শুরুটা কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য, মানে পাঠকের বুঝতে যাতে সুবিধা হয়। পাঠকের কি বুঝতে সুবিধা হবে এটাতে? পাঠকের বোঝার মানে গল্পটা সুবিধা, ঠিক কিরকম হতে পারে। তো এখান থেকে তুমি বুঝতে পারবে যে গল্পটা কিরকম হতে পারে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওরকমটাই। ওকে, সোহিনী তোমার কি মনে হয়? একবার পড়লে বুঝতে পারবে যে এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে সেইটা কতটা পুঙ্খানুপুঙ্খ বা কতটা ইম্পর্ট্যান্ট। কিন্তু আগে সোহিনী বলো, তোমার কি মনে হয় যে এই ডেসক্রিপশনটা আমাদের বিভিন্ন রকম তথ্য দেওয়ার জন্য। তো তথ্য দিয়ে কি হবে? আমরা কখন তথ্য দিই? তথ্য দেওয়ার প্রয়োজনটা কি? ধরো সোহিনী, তুমি ধরো
তোমার ছেলে বন্ধুর সাথে বেড়াতে গেছো, ঠিক আছে, কিন্তু তুমি নাম করে গেছো যে তুমি টিউশন যাচ্ছ, কিন্তু ধরা পড়ে যাওয়ার একটা চান্স আছে, ধরা পড়ে যাওয়া, বা কেউ তোমাকে প্রশ্ন করেছে, বাড়িতে বাবা মা প্রশ্ন করছে যে না তুই তো যাসনি বা এরকম, তখন তুমি কি উত্তর দেবে? ইমাজিন করো, মানে তথ্য দেওয়ার ব্যাপারটা যেটা, সেইটার ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। কি বলবে তুমি? ধরো ইমাজিন করো যে আমি তোমার বাবা বা মা, এবং তুমি কাণ্ডটা করেছো, এবং আমার মনে হচ্ছে যে তুমি পড়তে যাওনি, তুমি ছেলে বন্ধুর সাথে বেড়াতে গেছিলে। তো আমি তোমাকে যে প্রশ্নটা করছি যে তুমি সেটার উত্তরটা কিভাবে দেবে? যে আমি ধরো তোমাকে বলছি যে না তুই তো পড়তে যাসনি, তুই কোথায় গেছিলি ঠিক করে বল, তো তুমি কি বলবে? কিছু না বললে তো মার খাবে। সে কিভাবে জানলো সেটাই তো সেটা প্রশ্ন। তুমি কি জিজ্ঞেস করবে যে তুমি কিভাবে জানলে যে আমি বেড়াতে গেছিলাম? মানে সন্দেহ হয়েছে, তোমার গার্জেনের সন্দেহ হয়েছে, এমন নয় যে সে একদম সেও শিওর, কিন্তু ওই যে হয় না, কি বলে ওটাকে, ইন্টারোগেশনটাকে বাংলায় কি বলে, ওই, আহ, যাই হোক, ইন্টারোগেট করছে আর কি প্রশ্ন তোমাকে। করা, প্রশ্ন হ্যাঁ, করা। প্রশ্ন করা, কিন্তু এটা একটা টার্ম আছে বলে, যাই হোক। তো জেরা করা, তো জেরা, তোমাকে জেরা করা হচ্ছে, গার্জেনের কাছেও যে প্রুফ আছে তা নয়, কিন্তু তোমাকে জেরা করা হচ্ছে। তুই সত্যি কথা বল, তুই কোথায় গেছিলি, আমার মনে হয় তুই মিথ্যে কথা বলছিস, এবার তুমি কি বলবে? সে চুপ। সত্যিটা হ্যাঁ, চাপা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো কি সেটাই কিভাবে চাপা দেবে সত্যিটাকে? তখন সে বিভিন্ন রকম গল্প বানাতে হবে। হ্যাঁ, গল্প, একটা গল্প বানিয়ে বলো আমায়। শ্রাবণী ওকে হেল্প করতে পারো, যদি শ্রাবণীর মনে হয় যে ওকে হেল্প করা স্যার উচিত। এমন ভাবে, হুম। এমন ভাবে কথাটা বাড়ির লোককে, এমন ভাবে কথাটা বাড়ির লোককে বলা হবে যাতে কথাটা আমার কথাটাই সত্যি বলে মনে হয়। হ্যাঁ, সেটা কি বলবে? ধরো তুমি একটা উদাহরণ দাও যে তুমি সত্যিই পড়তে গেছিলে, তুমি বল- কি বলবে? বলবো যে, হুম। বলবো যে যাইনি, দিয়ে কোথাও পড়তে গেছিলাম, তখন একটা ফ্রেন্ডকে, মানে হুম। একটা ফ্রেন্ডকে এরকম বলে, আগে থেকে বলে দেবো, মানে যখন না, না, বুঝতে পারবো আগে তখন কোনো থেকে, ভাবে তাকে আগে বলে থেকে দেবো। তো তোমার কাছে এই ব্যাপারটা হয়নি, তুমি বাড়িতে ঢুকেছো, তুমি বেরিয়ে ঠেরিয়ে এসছো, বাড়িতে ঢুকেছো সিনেমা সে দেখে জানার, বাড়িতে। জানার হুম। পরে এবার হুম। হয়তো এরকম করে বলবো যে ভালো করে জিজ্ঞাসা করে দেখো, এটা তুমি ভুল বলছো, মানে এমন ভাবে নিজেকেই বলবো যে, মানে সবার সামনে এমন ভাবে বলবো যে ওরা বুঝতে পারবে যে না আমি ঠিকই বলছি, ওরাই হয়তো ভুল কোনো ভাবে কিছু হয়েছে। মানে সেটা কি, কি বলবে তুমি? সেই সেন্টেন্সটা ইউজ করো। সোহিনী, তুমিও বলতে পারো, তুমি তো ভাবার সময় পেয়ে গেছো। এই যে তথ্য দেওয়ার ব্যাপারটা, তথ্যটা কি দেবে? কি তথ্য দেবে? তোমরা যখন মিথ্যে কথা, নিশ্চয়ই তোমরা একটা দুটো তো মিথ্যে কথা তো বলোই বিভিন্ন সময়, সেই মিথ্যে কথাটার একটা উদাহরণ দাও, যে মিথ্যে কথাটা কি হবে তোমাদের। মানে এই জিনিসটা বুঝতে পারলে তোমরা পুরো গালিভাস ট্রাভেলস এর ন্যারেটিভ টেকনিক, বা কেন এই জিনিসগুলো বলছে, বা স্যাটায়ার, অ্যালেগরি, এইসব জিনিসগুলোর মূলে হচ্ছে এই জিনিসটা,
যেটা তুমি অলরেডি বললে যে এমন ভাবে বলবো যাতে আমার কথাটাই সত্যি বলে মনে হয়, কিন্তু সেটার উদাহরণটা কি? মানে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে তুমি পড়তে যাওয়ার নাম করে, বা ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক যাই হোক যাদের সাথে হোক, তুমি সিনেমায় চলে গেছো, তুমি পড়তে যাওনি, তথ্যটা কি দেবো? আগে থেকে যদি কোনো বান্ধবীকে বলে রাখি যে আরে তোকে বাবা, তোকে আগে ফোন থেকে করা হবে, আগে থেকে তোমার কাছে কোনো অপশন নেই, যে তুমি জানো না যে তুমি ধরা পড়ে যাবে। আগে থেকে জানা থাকলে তো অনেক কিছুই করা যায়। কারণ এটা উল্টো হয়ে যেতে পারে যে তুমি তোমার বান্ধবীর কথা বললে, তো মানে এই মুহূর্তে যদি বলো তাহলে তো তোমার বান্ধবীকে যদি ফোন করে দেবো যে না ও তো পড়তে আসেনি, তখন তো উল্টো হয়ে যাবে না ব্যাপারটা। হুম। এই মুহূর্তে তোমাকে কিছু তথ্য দিতে হবে। কি তথ্য দেবে? তোমরা এরকম বলতে পারো, বা তুমি এরকম বলতে পারো যে আহ, হ্যাঁ আমি ঠিক, পড়া ছিল 12টা থেকে, আমি ঠিক 11:57 ঢুকেছি স্যারের কোচিংয়ে বা ম্যাডামের কোচিংয়ে, এবং আমি এখান থেকে আম, আমি স্টপেজ থেকে ঠিক 11:12-তে কল্যাণী বাসে আম, উঠেছি, এবং ওই স্টপেজের নাম যেখানে হয়তো নামছো শ্যামসুন্দর বা কিছু, শ্যামসুন্দর স্টপেজে নেমেছি ঠিক 12টা, ঠিক 11:50-এ। 7 মিনিট লেগেছে আমার স্যারের বাড়ির রাস্তা দিয়ে যেতে। ওইখানে চায়ের দোকানের 4জন চা খাচ্ছিল, বসেছিল, তারা আমাকে দেখেছে যে আমি তাড়াতাড়ি করে গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর রাস্তায় আমি একটা বুড়িকে দেখলাম, যে বুড়িটা চাল বিক্রি করছিল। এই জিনিসগুলো বলাতে কি লাভটা হবে তোমার মনে হয়, বা এটাতে কি লাভ হবে কিছু? হ্যাঁ স্যার, বিশ্বাস করবে আমাকে তাহলে? মানে কেন? কাউকে যখন কেন? স্যার এই যে মানে এত তথ্য দেওয়া হলো, এই তথ্যগুলো হ্যাঁ, নিশ্চয়ই ভুল হবে না, বলছি যখন। রাইট। এত তথ্য এলো কোথা থেকে? দেখবে যখন আমরা সত্যি কথা বলি তখন আমাদের এত কিছু আমরা বলি না, দরকার হয় না এত কিছু বলার। কিন্তু মিথ্যে কথার জন্য আমাদের অনেক কিছু তথ্য আমরা জোগাড় করতে থাকি, বা জোগাড় করি, বা মানে ভেবে নিই আর কি। মিথ্যে কথা যেগুলো হয় সেগুলো সেগুলো খুব সহজে প্রমাণ হয়ে যায়, মানে কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট প্রমাণ হয়ে যায়। আর সত্যি কথার খুব একটা যে প্রমাণ, মানে প্রত্যক্ষ প্রমাণ থাকে তা কিন্তু নয়। এটা কি তোমরা এগ্রি করবে না করবে না, যে সত্যি কথার প্রত্যক্ষ হ্যাঁ প্রমাণ স্যার। কম থাকে? থাকে, অবশ্যই থাকে। মানে ইনফ্যাক্ট শেষ অবধি সত্যি কথাটাই সামনে আসে, মিথ্যে কথা এক এক করে ধরা পড়ে যায় আর কি। এই যে ধরো আমাদের রাজ্যে যা হচ্ছে, যে মানে মিথ্যে কথার পর মিথ্যে কথা মানুষে বলে যাচ্ছে, এবং মিথ্যে কথাগুলো খুব সাজিয়ে বলা হয়। যেরকম তোমরা বললে যে আমি ঠিক 11:15 সময় 11:15 আমি কল্যাণী বাস ধরেছি, কারণ তুমি জানো যে কল্যাণী বাস এক্স্যাক্টলি ওই সময় তোমাদের বাড়ির ওদিকে যে স্টপেজ আছে সেইখান থেকে ক্রস করে, বা অন্য কোনো বাস হোয়াটএভার, ঠিক আছে? সেটা সবাই জানে, সেটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। এটাও একটা ইউনিভার্সাল ফ্যাক্ট যে চায়ের দোকানে বসে লোকে চাই খাবে, চায়ের দোকানে বসে লোকে তো আর ক্রিকেট খেলবে না। আর বুড়ি চাল বিক্রি করছে, এটা একটা, মানে এটাও একটা মানে ফ্যাক্ট বলতে এটা সাধারণত হয়ে থাকে, বিভিন্ন লোকে বিভিন্ন জিনিস রাস্তায় বিক্রি করেই। আর এই যে পুঙ্খানুপুঙ্খ যে তুমি সময়গুলো বলছো, 11:15, 11:57,
এই জিনিসগুলো মানুষের মনের মধ্যে একটা ভ্রম সৃষ্টি করে, একটা ভুল ধারণা সৃষ্টি করে যে হ্যাঁ এত পুঙ্খানুপুঙ্খ যখন বলছে তার মানে এটা সত্যিই হবে। কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে জেনে নিয়েছি যে যে যত পুঙ্খানুপুঙ্খভাবে বলতে শুরু করেছে তার ততটাই মিথ্যে হতে পারে। মানে হতে পারে, সব সময় যে হয় তা নয়, কিন্তু মানে যারা সত্যি, যেটা সত্যি সেটাকে নিয়ে আমরা অতটা মনেও রাখতে চাই না। মানে ওটাকে নিয়ে আমরা অতটা মানে মাথায় আমরা খেলাই না ব্যাপারটাকে নিয়ে। ধরো আমি যদি তোমাদের এখন বলি যে তোমরা কটার সময় ঘুম থেকে উঠলে, তাহলে শ্রাবণী কি বলবে কটায় ঘুম থেকে উঠেছো? সে 7টা। 7টা। আর সোহিনী? সে 8টা। 8টা। কিন্তু তোমরা এটা বললে না যে 7:03 আমি ঘুম থেকে উঠেছি বা 8:05 আমি ঘুম থেকে উঠেছি। তোমরা মোটামুটি একটা সময় বললে 7টা 8টা ওরকম ওই সময়। কিন্তু ধরো যদি তোমাকে আমার মানে যদি আমি তোমায় বলতাম যে কেন তোমার মিটিং ক্লাস ছিল 7টায় বা 8টায়, তুমি তুমি কখন তাহলে জয়েন করলে, তখন তুমি এবার মানে ফেরত যেতে শুরু করবে, না 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 আমি ঠিক 7:55 উঠেছি, 2 মিনিটে দাঁত ফাঁত মেজে ফ্রেশ হয়ে আমি ঠিক 8:02 জয়েন করেছি। তো এই যে পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশন পুরো দুটো বই জুড়ে, তবে সেকেন্ড বুকে সেকেন্ড পার্টটায় আমরা দেখব যে এই পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশনের কিছু কম হতে শুরু করেছে। সেকেন্ড যে পার্টটা, সেইখানে কিন্তু আমাদের এই ডেসক্রিপশনসগুলো মানে এই টাইম, লোকেশন, এই জিনিসগুলো সামান্য হলেও কম হয়েছিল। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে যেটা আমরা দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে প্রচুর মিথ্যে কথা বলা হচ্ছে। অফকোর্স গালিভার বলে কেউ নেই, লেমিয়েল গালিভার বলে কেউ নেই, কেউ ছিল না। তাকে সত্যি করার জন্য এত বেশি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া হচ্ছে। মানে ধরো তোমার এই যে মানে কলেজ না এসে বা টিউশনে না গিয়ে সিনেমা দেখা বা বেড়াতে যাওয়ার যে ব্যাপারটা, শ্রাবণী আগের থেকেই বলে রাখবে ওর কোনো বান্ধবীকে যে হ্যাঁ স্যার। হ্যাঁ না না আমি তোমার এক্সাম্পল দিচ্ছি, আগের থেকেই বলে রাখবে ওর বান্ধবীকে যে বাড়ি থেকে যদি কোনো ফোন আসে তাহলে তুই বলবি যে হ্যাঁ ও পড়তে গেছিল, আমিও পড়তে গেছিলাম, ঠিক আছে? তো এই যে বলে রাখার যে ব্যাপারটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তুমি ব্যাকগ্রাউন্ড অলরেডি ক্রিয়েট করে রেখে দেবে যে যদি কোনোদিন এরকম কোনো প্রয়োজন হয় তাহলে তোমার ওই বান্ধবী তোমার হয়ে মিথ্যে কথা বলে দেবে। এবার আর একজন যখন একই কথা বলছে তখন ডেফিনেটলি মানুষের সন্দেহটা কমে যায় যে হ্যাঁ ঠিক আছে, হতে পারে এরকম কোনো একটা সিচুয়েশন। ঠিক আছে, ওকে, লেটস সি ফার্স্ট প্যারাগ্রাফের কিছুটা অংশ সোহিনী পড়ো, আমি যেখানে থামতে বলবো সেখানে থেমে যাও। পড়ো সোহিনী। My father had a small estate in নটিংহ্যামশায়ার। শায়ার যে কথাটা এবার থেকে যখনই শায়ার বলে যে কথাটা আসবে, শায়ার মানেটাই হচ্ছে কোনো একটা থাকার জায়গা, বাসস্থল, যেখানে মানুষ থাকে। তো নটিংহ্যামশায়ার, বার্মিংহ্যামশায়ার, স্যালিসবেরিশায়ার, এরকম শায়ার, SHIR, শায়ার মানে হচ্ছে কোনো গ্রাম, ঠিক আছে? তো এবার থেকে জানবে যে শায়ার কথাটার মানে হচ্ছে কোনো একটা গ্রামকে বোঝানো হচ্ছে। হ্যাঁ পড়ো। I was the third of 5 sons. He sent me to Emmanuel College in Cambridge
at 14 years old, হুম, where I resided 3 years resided, and applied myself উচ্চারণটা resided হবে 3 resided, years হ্যাঁ, and applied myself close to my studies. হুম, But the চার্জ, আচ্ছা চার্জ। charge দেখো of এখানে একটা অদ্ভুত জিনিস, সিটা চার্জ, চার্জটা কোনো প্রপার নাউন নয়, হঠাৎ করে এটাকে ক্যাপসে কেন করা হয়েছে? কি মনে হয় কেন করা হতে পারে? শ্রাবণী, তুমিও চেষ্টা করতে পারো। এরকমই দেখবে মাঝে মধ্যে কিছু অসঙ্গতি আছে, মানে এটা কি তোমার মনে হয় যে বানান ভুল? তোমরা যেমন অনেক সময় মানে ইয়ে করে দাও, কি বলে, কোনো একটা ওয়ার্ডকে হঠাৎ করে ক্যাপস বানিয়ে দাও, আর যেটা ক্যাপস হওয়ার কথা সেইটাকে ক্যাপস করো না, এটা কি তাই হয়েছে? এটাকে এমফ্যাসিস করার জন্য দেওয়া হয়েছে, যাতে এটার উপরে জোর পড়ে আর কি। ঠিক আছে, কন্টিনিউ করো সৈনী। but the charge of maintaining me, although I had a very scanty allowance, being too great for a narrow fortune. I was bound apprentice of Mr. James Tate, হুম, an eminent surgeon in London, হুম, with whom I continued 4 years. ওকে, And দাঁড়াও my father now and দাঁড়াও দাঁড়াও। তো এইখান অবধি দেখছি আমরা কিছু কিছু খুব স্পেসিফিক ইনফরমেশন আমরা পাচ্ছি। কি কি স্পেসিফিক ইনফরমেশন রয়েছে, মানে স্পেসিফিক কেন ওই ইনফরমেশনটা, কি কি স্পেসিফিক ইনফরমেশন রয়েছে আগে সেটা বলো, তারপরে এটা বলবে যে ওই ইনফরমেশনগুলো এতটা স্পেসিফিক কেন। মানে খুব পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশন দেওয়ার, মানে ডিটেল দেওয়া রয়েছে, সেই ডিটেলটা কি এবং সেই ডিটেলটা কেন, মানে কেন, হ্যাঁ কেনটাও বলতে পারো। কোথায় রয়েছে, কোথায় থাকতো গালিভার? নটিংহ্যামশায়ারে থাকতো, স্টেটে একটা। হ্যাঁ, নটিংহ্যামশায়ার। তো নটিংহ্যামশায়ার একটা রিয়েল জায়গার নাম, মানে ইংল্যান্ডে সত্যিকারেরই একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে
নটিংহ্যামশায়ার। তো ওই একটা স্পেসিফিক লোকেশন আমাদেরকে দেওয়া হলো, যাতে আমাদের সত্যি মনে হয় যে জিনিসটা, যে ঘটনাটা আমরা পড়ছি সেটা সত্যি, সেটাতে কোনো গড়মিল নেই। আর আর কি ইনফরমেশন রয়েছে এখানে? তার বাবা মার 5টা সন্তান ছিল, তার মধ্যে সে তৃতীয়। রাইট। আর তাকে ইমানুয়েল কলেজে মানে কেমব্রিজে ওখানে পাঠানো হয়েছিল যখন তার 14 বছর বয়স ছিল। রাইট। আর কেমব্রিজ আমরা জানি একটা মানে রিয়েল জায়গা, মিথ্যে মিথ্যে জায়গা নয়। তা এই যে জিনিসগুলো করা হচ্ছে, এইগুলোই হচ্ছে ওই যে মিথ্যে গল্প বানানোর জন্য যেগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যে ইচ্ছাকৃতভাবে সত্যিকারের কিছু জিনিসকে আমাদের এখানে তুলে ধরা হচ্ছে, কিছু কিছু সত্যিকারের ঘটনাগুলোকে আমাদেরকে দেখানো হচ্ছে। আমরা সেগুলোকে মনে করছি যে হয়তো এগুলো সত্যি, মানে এগুলো এগুলো যেহেতু এতটা পুঙ্খানুপুঙ্খ, তাই জন্য এগুলো নিশ্চয়ই সত্যিই হবে, এটা আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে। ঠিক আছে? এবং এই পুরো নভেলটা পুরো এই জিনিসটার উপরই ভিত্তি করে তৈরি হয়েছে, যে এত পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ডেসক্রিপশন হবে, যেখান থেকে আমাদের মনেই হবে যে হ্যাঁ এটাই সত্যি। ঠিক আছে? আরো অনেক ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে, জায়গার নাম, ঠিকানা, না মানে ব্যক্তির নাম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে দেওয়া রয়েছে, যাতে আমাদের মনে হয় যে আমরা সত্যিকারেরই এই ঘটনাটা দেখছি, সত্যিকারেরই লেমিউয়েল গালিভার বলে কেউ আছে। এবং যেটা শ্রাবণী প্রথমেই তুমি বলছিলে, যে এর গালিভারের প্রতি আমাদের একটা সিম্প্যাথি, একটা এমপ্যাথি তৈরি করে দেওয়া হচ্ছে। We will feel empathetic towards a person about whom we know closely. মানে ধরো পাড়ায় কেউ মারা গেছে, ঠিক আছে, সেই পাড়ায় মারা যাওয়া ব্যক্তিটা যদি আমাদের খুব চেনা, মানে আমাদের হৃদ্যতা থাকতে হবে তা নয়, কিন্তু আমাদের খুব চেনা যদি হয়, তাহলে আমাদের তার প্রতি একটা এমপ্যাথি জন্মাবে, যেই সে, আমি তো জানতাম এই লোকটাকে বা এই মহিলাটাকে। ঠিক সেরকমই আমরা লেমিউয়েল গালিভারকে চিনতে শুরু করলাম, এবং তাতে কি হলো, তাতে আমরা লেমিউয়েল গালিভারের প্রতি ইন্টারেস্টেড হতে শুরু করব, তার লাইফের প্রতি আমাদের একটা ইন্টারেস্ট জন্মাবে, এবং তার প্রতি আমরা এমপ্যাথেটিক হয়ে যাব। না হলে আমরা গালিভারের সাথে মিশতে পারবো না, আমরা গালিভারকে চিনতে পারবো। ঠিক আছে? ওকে, লেট আস স্টপ হিয়ার টুডে। আর তোমাদেরকে আমি আবার বলবো যে তোমরা টেক্সটটাকে পড়ো, টেক্সটটাকে না পড়লে কিন্তু কোনো ক্লিয়ার হবে না জিনিসগুলো। ঠিক আছে? সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিড করতে পারো। স্যার শুধু যে যে পেজগুলো মার্ক করা আছে শুধু সেই পেজগুলোই পিডিএফটা বানাবো? হ্যাঁ হ্যাঁ, যেগুলো শুধু মার্ক করা রয়েছে সেগুলোরই পিডিএফ করবে, সেগুলোরই ছবি তুলবে চ্যাপ্টার 4 অবধি, আর সেটারই মানে চ্যাপ্টার আলাদা আলাদা করে পিডিএফ করে দেবে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। আর মানে ফাইলটা যখন ক্রিয়েট করবে, দেখবে ফাইলটার নাম একটা জায়গায় চায়, সেটা আমরা অনেক সময় করি না, তার খুঁজেও পাওয়া যায় না, তো ওটাকে চ্যাপ্টার 1 গালিভার্স ট্রাভেলস এরকম করে দেবে। ঠিক আছে? ঠিক আছে।